দুই ডিরেক্টরের মধ্যে একজন নাম হচ্ছে লীনা গঙ্গোপাধ্যায়। আমি শুধু দর্শকদের স্মরণ করিয়ে দেব, রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর 3 দিন পর ম্যাজিক মোমেন্ট সংস্থার তরফে একটা বিবৃতি জারি করা হয়েছিল। কি বলা হয়েছিল? যে নিরপেক্ষ তদন্তের স্বার্থে মহিলা কমিশনের চেয়ারম্যানের পদ ছাড়তে চান লীনা গঙ্গোপাধ্যায়। তিনি কি চেয়ারম্যানের পদ ছেড়েছেন? ছাড়তে চেয়েছিলেন যাতে তদন্তটা নিরপেক্ষভাবে হয়। আমার প্রশ্ন হচ্ছে, এই অবস্থায় আসনে থাকা অবস্থায় মহিলা কমিশনের চেয়ারপারসন পদ আলো করে থাকা অবস্থায় স্বচ্ছ তদন্ত করা কি সম্ভব সলিলদা? খুব সম্ভব। এবার ওনাকে ডাকাই দরকার। কেন ডাকা দরকার? দেখো, তুমি 106 বিএনএস বলছে যে কোনো নেগলিজেন্স বা অবহেলার জন্য যদি যে কোনো রকম মৃত্যু যদি হয়, তাহলে কিন্তু সেটা 5 বছরের সাজা হয়, 5 ইয়ার্স রিগোরাস ইমপ্রিজনমেন্ট। এবং সঙ্গে সঙ্গে 240 বিএনএস বলছে যদি কেউ উইলফুলি এই ঘটনাকে সাপ্রেস করার জন্য ফলস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে, নিজের মন মতো সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেন, সেটা কিন্তু উনি করেছেন, চেয়ারপারসন, ওমেন চেয়ারপারসন। এবং খালি তাই নয়, আমি টু সাম এক্সটেন্ট আমি কিন্তু একমত যে উনি ক্ষমতাসীন হয়ে আছেন, মানে উইদিন দি পেরিফেরি অফ দ্য তথাকথিত স্ট্যাচুটরি বডি অ্যাপয়েন্টেড বাই দি স্টেট লেজিসলেচার। স্টেট লেজিসলেচার দ্বারা উনি অ্যাপয়েন্টেড হয়েছেন। ডাইরেক্টলি প্রত্যক্ষভাবে রাজ্য সরকারের একদম মানে আশীর্বাদ ধন্য এই কর্ণধার, যিনি ম্যাজিক মোমেন্টের যে প্রোডাকশন হাউস, যে এই কর্ণধার যারা আছে তাদের এগেনস্টে আমি প্রথম দিন থেকে বলে আসছি, দ্য ডে 1 থেকে। সুব্রজিৎ, তুমি জানো যে আমি বলেছি এটা মামলা যদি না, এবার মামলা হবে এবং প্রত্যেককে ইন্টারোগেশন এবং ইনভেস্টিগেশনের পেরিফেরিতে নিয়ে আসতে হবে, আসল তথ্যটা বার করতে হবে, সত্যটাকে উদ্ঘাটিত করতে হবে এবং পারপিটেটর যে যাদের নেগলিজেন্সে হয়েছে তাদের বিরুদ্ধে একেবারে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলছেন সলিল ভট্টাচার্য। আমি এইখানে দর্শকদের সামনে একবার রাখতে চাইবো যে এই ঘটনা আগামী কাল থেকে আপনারা জানেন যে একেবারে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে স্টুডিও পাড়া যেতে চলেছে। সেই প্রেক্ষিতে আজকে অম্বরীশ ভট্টাচার্য কি বলছেন দেখুন। যে সিরিয়ালে অভিনয় করছিলেন রাহুল, সেই ভোলে বাবা পার করেগার সহ অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। সেদিন তার অভিজ্ঞতা রয়েছে, সেদিনের একসঙ্গে শুটিংও করেছেন। অম্বরীশ, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই মৃত্যুর প্রতিবাদে ওই প্রযোজনা সংস্থা থেকে তিনি সরে এসছেন, অর্থাৎ আগামী দিনে ওই প্রযোজনা সংস্থায় কাজ করবেন না, এমনই সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই শোনা যাচ্ছে। কি বলবেন, কেন করলেন এটা? দেখো, আমরা আউটডোরে একসাথেই গিয়েছিলাম, 2 দিন শুটিংও করেছি। যেদিন ওর ঘটনাটা ঘটে সেদিন সকালবেলা প্রথম ফোনটা হোটেলে আমাকে ওই করেছিল যে আমার ঘরে এসো, ভালো চা খাও। যখন ওর ঘরে বসে চা খাচ্ছি তখনও জানি না ওটা ওর মৃত্যুদিন, ও জানে না, আমিও জানি না। তারপর বেলা 12টা থেকে আমাদের শুটিং শুরু হয় সমুদ্রের ধারে, মানে মোহনার ধারে। আমাদের কোনো জলের সিনটিন ছিল না, পাড়েই ছিল। সারাদিন শুটিং করি, 3টের সময় আমাদের অনেকেরই প্যাক আপ হয়ে যায়, সিনিয়র যারা ছিলেন থেকে যায়। ও, নায়িকা এবং আরেকজন যিনি সেকেন্ড লিড ছিলেন চরিত্র, তাদের 3 জনের শুনি যে তাদের আরও সিন বাকি আছে, পরের দিন শুটিং শেষ হবে। তো ওকে বিদায় জানিয়ে আমরা চলে আসি। ফিরে আসছি কলকাতা, বা হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া করে যখন ফিরছি, রাস্তার মধ্যে খবর পেলাম যে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তার কিছুক্ষণ পরে আবারও খবর পেলাম যে ও আর নেই। এখন অবধি আমরা বিশ্বাস করতে পারিনি সেটা। এই অভিঘাতটা যে ভয়ানক হয়েছিল আমার ওপরে, অন্তত এই 1.5-2 মাস আমরা প্রত্যেক দিন একসাথে দুজনে মেকআপ রুম শেয়ার করেছি। মেগা সিরিয়াল যেহেতু প্রত্যেক দিন শুটিং হয় এবং ওই মুভিটোন স্টুডিওতেই পাশাপাশি 2টো সিরিয়াল হতো, একটা চিরসখা, একটা ভোলে বাবা পার করেগা। দুটোতেই আমি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতাম। আমার মনে হচ্ছিল বারবার যে কালকেই যদি আমাকে চিরসখা বা অন্য ওই ভোলে বাবাতে অভিনয় করতে ডাকা হয়, ওইখানে গিয়ে না আমি আর অভিনয় করতে পারবো না, কারণ চারিদিকেও স্মৃতি ছড়িয়ে আছে। ওই মেকআপ রুমটায়, ওই করিডোরটায়, ওই রাস্তাটায়, একটা কুকুরকেও বিস্কুট খাওয়াতো ওখানকার, সেটায় আমি না মানসিক জোর পেলাম না। তখন ভেঙে পড়েছিলাম ভয়ানকভাবে, আমরা সকলেই যার ওর সাথে ছিলাম, বিশেষত আমি, যেহেতু আমি এতটা ঘনিষ্ঠ হয়ে গেছিলাম। সেই জন্যে সোমবার দিনটা আমি সময় নিই, মঙ্গলবার দিন আমি ফোন করে প্রযোজনা সংস্থাকে জানিয়ে দিই যে আমি এই 2টো সিরিয়ালের কোনোটাই আর করতে পারবো না। না ভেবেই বলে দিই, কারণ আমি ওই স্টুডিওতে আর ফেরত যেতে পারবো না, হয়তো আগামী 10 বছর পারবো না, বিশ্বাস করো। সঙ্গে যতটুকু যা শুটিং হয়েছে কোনোটা সমুদ্রের কোনো সিন ছিল না,
সমস্তটাই পাড়ের সিন ছিল। স্বামী স্ত্রী ওখানে মধুচন্দ্রিমায় গেছে, আমরা ওদের বাড়ির সদস্য, আমরা তোমার ছদ্মবেশ ধারণ করে গেছি লুকিয়ে লুকিয়ে, ওদের বাবার চরিত্র অভিনয় বাবার চরিত্র। সে নিয়ে হাসাহাসি হতো আমাদের মধ্যে প্রচুর, আমি বাবা বাবা বলে ডাকতো। ম্যাজিক মোমেন্টস সংস্থার সঙ্গে গত 10 বছর কাজ করছি। লীনাদিকে আমি অত্যন্ত পছন্দ করি একজন সাহিত্যিক, একজন লেখিকা হিসাবে। দুম করে আজকে এই একটা ঘটনা আমি ওনাকে ভিলেন বানিয়ে দিতে পারছি না, কিন্তু পাশাপাশি আমি এই কথাটাও বলবো, ম্যাজিক মোমেন্টসের কে কী বলেছেন আমি জানি না, আমি শুধু লীনাদির কথাই বলবো। রাহুলের মৃত্যুর ঘটনার পরে ওনার যে মন্তব্য, সেই মন্তব্যের মধ্যে আরেকটু সহানুভূতিশীলতা আমি আশা করেছি। এখানে তো আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন অম্বরীশ ভট্টাচার্য তুলে দিয়েছেন যে সমুদ্রে কোনো সিন ছিল না, সবটাই পারে সিন ছিল। তাহলে সমুদ্রে কি তারপরে কোনো নির্দেশের জন্য রাহুল বন্দ্যোপাধ্যায় এবং তার সহ অভিনেত্রী তাহলে ভেতরের দিকে গেছিলেন? আমি বলছি দায় নিয়ে এখনো পর্যন্ত কেউ এই ঘটনার কোনো দায় স্বীকার করেনি। আমি সুব্রত মৈত্রের কাছে আসবো। পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন লীনা গঙ্গোপাধ্যায়, কিন্তু সেই ইচ্ছা বা বাস্তবায়িত হয়নি, এমনকি রাজ্য সরকারের তরফেও। সুব্রত দত্তের কাছে সেটা হচ্ছে রাজ্য সরকারের তরফেও পদত্যাগের কোনো নির্দেশ তার কাছে পৌঁছেছে বলে আমরা জানি না। দেখুন, একটা করাপশন বা একটা স্ক্যাম যখনই এরকম হয় তখনই না এরকম পদত্যাগের ইচ্ছে প্রকাশ হয় বা একটা ভুয়ো পদত্যাগের চিঠি আসে। আপনি দেখুন মেসি কাণ্ডের সময় এরকম একটা ভুয়ো পদত্যাগের চিঠি সবাই আমরা দেখেছি টেলিভিশনে। ঠিক একইভাবে ওই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটা ইচ্ছা প্রকাশ করা হলো, ফাইন, শেষ। আমি বলছি দেখুন এসওপি কী হবে, সিকিউরিটি কী হবে, কাজ বন্ধ, সেটা যারা ওখানের সঙ্গে যুক্ত টেকনিশিয়ান এবং অভিনেতা তাদের বিষয়। আমি শুধু বলছি দেখুন ওই দিন 1 সপ্তাহ হয়ে গেছে, একটা পুলিশ সুয়োমোটো মামলা করলো কিনা আমি জানি না, যদি করলো তাহলে এই যে আলাদা আলাদা বয়ান দেওয়া হচ্ছে প্রযোজনা সংস্থার বিভিন্ন ব্যক্তিদের পক্ষ থেকে, তাদেরকে ডেকে পুলিশ জিজ্ঞাসা করছে না কেন? আর এই যখন জিজ্ঞাসা করছে না তখনই এই সন্দেহের উদ্রেক হচ্ছে। তাহলে কি আসলে এদের জিজ্ঞাসা করা হচ্ছে না? তার কারণ এরা রাজ্য প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তির আশীর্বাদ প্রভাবশালী তত্ত্ব। অবশ্যই তাই, অবশ্যই তাই। এই প্রশ্ন তো সামনে আসবে, কেন পুলিশ জিজ্ঞাসা করছেন না, কি কারণে কাউকে ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে না? সেটা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কাউকে ডাকা যাবে না। উনি একজন প্রযোজক, উনি একজন লেখিকা, উনি একটা মহিলা কমিশনের চেয়ারপারসন, ঠিক আছে, ওনাকে নয় 2 দিন পরে ডাকলেন কি ডাকলেন না অন্য কথা। আমি বলছি এর আগে যারা বয়ান দিলেন ওই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত, কাউকে ডাকা হয়েছে? আপনি জানেন কাউকে ডাকা হয়েছে? কাউকে ডাকা হয়নি, ডাকা হবে না। আর যদি ডাকা হয় এটা আন্ডার কভার ডাকা হবে, যাতে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া যায়। এই কারণেই প্রভাবশালী তথ্য আসছে, সেই কারণেই এটার মধ্যে রাজনীতির লোকেরা যুক্ত হয়ে যেতে পারছেন। এর কোনো সুযোগ থাকতো না যদি পশ্চিমবাংলার পুলিশ সুয়োমোটো নিরপেক্ষ তদন্ত করতেন, কোন ব্যক্তি সামনে এসছে সেটাকে গুরুত্ব না দিতেন, তাহলে এই সব কথা বলার সুযোগ কারোর থাকতো না। পশ্চিমবাংলা এটাই দুর্ভাগ্যের, রাজ্যের মানুষ শেষ অবধি ভিকটিম হচ্ছেন রাজ্য প্রশাসন পরিচালনা। এবং এই যে বললেন না সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য প্রশাসনের অংশ যারা প্রশাসক IAS IPS অফিসাররা তারাও পলিটিসাইজড হয়ে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি যারা, তারা আসলে ডিএম, তারা আসলে SP। এইটাই পশ্চিমবাংলার মানুষের দুর্ভাগ্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।